এই জায়গায় আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলে ঢাকা ৬ চাঁদাবাজ মুক্ত হবে ইনশাআল্লাহ। এদের বিরুদ্ধে আমি বলেছি জিহাদ, সে আমাদের জিহাদ থাকবে এদের বিরুদ্ধে। কোনো চাঁদাবাজকে আমরা স্থান দেব না ইনশাআল্লাহ। এটা জনগণই প্রতিহত করবে যদি প্রশাসন না করে। এটার ব্যবস্থা নিব। রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ে এই দুর্নীতিমুক্ত থাকাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলাকায় আমরা এই ভিক্টর পরিবহন সমস্ত লেগুনা এখানে জ্যাম বাঁধায় রাখে এবং এখানে যারা এই যে দুই পাশে ভ্যান দিয়ে এলাকাগুলোকে দখল করে রাখে, দখল মুক্ত করে শিক্ষা বান্ধব এরিয়া হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা নিজেরাও মাঠে নামবো এবং প্রশাসনকে আমরা চাপ সৃষ্টি করব। তো আমি এই কথা বলছি এই কারণেই, দেখেন যে ব্যবসায়ীরা যদি চাঁদা না দিতে হয় এবং নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে, তাহলে এটাই হবে ব্যবসায়ীদের জন্য সবচেয়ে কি বড় নিরাপদ জায়গা। যে মার্কেটে চাঁদা হয়, যে রাস্তায় চাঁদা হয়, যে এলাকায় চাঁদা হয়, ওই এলাকার ব্যবসায়ীদের একটা ঐক্যবদ্ধ অবস্থান লাগবে। আমরা চাঁদাবাজকে ধরলাম, আমরা চাঁদাবাজের পরে মানে একটা চাপ সৃষ্টি করলাম, আর ভিতরে ভিতরে কিছু লোক যে চাঁদা দেওয়া শুরু করলো যে না জানি কি হয়ে যায়, তাহলে তো এই চাঁদা বন্ধ হবে না। তাহলে চাঁদা বন্ধ করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ অবস্থান আর আমাদের কি সাংগঠনিক শক্তি আপনাদের সাথে থাকবে এবং সম্মুখে থাকবে, পিছনে থাকবে না। এটা হচ্ছে আমাদের পলিসি। আর আমরা যদি নির্বাচিত হই, কারণ এই চাঁদার একটা বড় অংশ খায় হচ্ছে প্রশাসন, তো প্রশাসন যদি আমাদের কন্ট্রোলে থাকে, পাওয়ার যদি আমাদের হাতে আসে, তাহলে এইগুলোর কল্পনাও করতে পারবে না ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কারণ। আমরা আমাদের নিজেদের শরীরে একটি মাংসর টুকরা এবং একটি ফোঁটা রক্ত হারাম থেকে তৈরি হয় না, আল্লাহর রহমত। তা আমাদের নেতারা, আমাদের মন্ত্রী হয়েছেন, তারা তো দুর্নীতিই করেন নাই। সো দ্যাট এই জায়গায় আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলে ঢাকা ৬ চাঁদাবাজ মুক্ত হবে ইনশাআল্লাহ। এদের বিরুদ্ধে আমি বলেছি জিহাদ, সে আমাদের জিহাদ থাকবে এদের বিরুদ্ধে। কোনো চাঁদাবাজকে আমরা স্থান দেব না ইনশাআল্লাহ। এটা জনগণই প্রতিহত করবে যদি প্রশাসন না করে। এটার ব্যবস্থা নিব। এরপরে হচ্ছে উন্নয়নটা দেখেন, আমার জন্ম তো 81, এই জায়গায় আমরা তো দেখছি যে একটা পুরাতন শহর। আপনি দেখেন পুরাতন আমলে যে উন্নয়নটা ছিল, তারপরে ঢাকার এই ৬ আসনের এলাকায় কি উন্নয়ন হয়েছে চোখে পড়ার মতন। স্বাধীনতার পরে কি উন্নয়ন হয়েছে বলেন? ঢাকা ৬-এর ভিতরে স্বাধীনতার পরে কি উন্নয়ন হয়েছে একটু দেখান দু একটা। সামথিং তো হচ্ছে নিজেরা বাড়িঘর করেছেন, এটাই উন্নয়ন। নিজেরা ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট তৈরি করেছেন, এটা উন্নয়ন। সরকারের উন্নয়ন বলতে যেটা বোঝায় সেটা পুরন ঢাকায় হয়েছে বলেন? হয় নাই, 54 বছরে হয় নাই। আমি এইটা বলতে চাই যে আমাদের টাকায় আমরা ট্যাক্স দিই, এই ৬ আসনের ব্যবসায়ীরা ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকার যদি 10%ও যদি এই এলাকায় খরচ করা হয়, তাহলে তো ব্যাপক উন্নয়ন হয়ে যায় বলেন। আমাদেরকে এই নেতৃত্ব তৈরি করে এই নিজেদের ট্যাক্সের টাকার উন্নয়ন এই এলাকায় ঘটানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সেটা আমার করার স্বপ্ন, বড় স্বপ্ন, যে আমাদের ট্যাক্সের টাকায় সারা দেশ চলবে, কিন্তু আমরা কি উন্নয়ন পাবো না, তা তো হতে পারে না। এলাকাবাসী এই ব্যাপারে আমরা সবাইকে নিয়ে এই ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। এরপরে ভাই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, সততা, দক্ষতা এবং আমানতদারিতা, বিশ্বাসযোগ্যতা, এটা আমাদের সবচেয়ে বড় শক্তি। এই সংগঠন আমাদেরকে এটাই শিক্ষা দেয়। এর জন্য আমাদের মন্ত্রীরা বাড়ি থেকে খাবার নিয়ে সচিবালয়ে গিয়েছেন, খাবার নিয়ে গিয়েছেন বাড়ি থেকে। যখন জেলাগুলোতে গিয়েছেন তখন কিন্তু দলের লোকের বাড়িতে খেয়েছেন, দলীয়ভাবে খাবারের আয়োজন করা হয়েছে। আর সাঙ্গপাঙ্গ নিয়ে একবারে ডিসি অফিসে যে শত শত মানুষ নিয়ে খাওয়ার আয়োজনও হয় নাই, ব্যবসায়ীদের চাঁদাও দেওয়ার আগে নাই। কারণ মন্ত্রীর সফর হলেই ব্যবসায়ীরা ডিসির ফোনের অপেক্ষায় থাকে যে এইবার আমাকেই ফোন দেয় কিনা, 300 লোক আসবে, খাওয়ার ব্যবস্থা করেন অমুক ভাই। তার এখন কি করবে, ডিসি তো অসহায়, মন্ত্রী 300 লোক নিয়ে, 400 লোক নিয়ে, দলীয় লোক নিয়ে এসে সার্কিট হাউসে উঠবে, তার খাবার আয়োজন করতে হবে। এখন মন্ত্রী কি করে, ডিসি তার এত বরাদ্দ নেই, ডিসি ব্যবসায়ীকে বলে ভাই আপনি খাওয়ান, তো ব্যবসায়ী আমি কোত্থেকে খাওয়াবো, তা খাওয়ান, তারপরে দেখা যাক। পরে আপনাকে একটা মানে কাজ কাম, বৈধ অবৈধ সুযোগ সুবিধা দিয়ে ডিসিও খাইলো আর অন্য কেউ খাওয়াইলো। এই কালচার বাংলাদেশে চেঞ্জ করার সুযোগ এসেছে এবং সময় এসেছে ইনশাআল্লাহ। এই সততা আমরা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের সততার উপরেই রাখে। রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ে এই দুর্নীতিমুক্ত থাকাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনারা গত 5 বছরে যিনি এমপি ছিলেন লাস্ট, কাজী ফিরোজ রশিদ সাহেব, তাকে আপনারা দেখেছেন কিনা?
তাকে এই রাস্তায় কোথাও কোনো প্রোগ্রাম করে হাঁটাহাঁটি করছে কিনা, কোনো জায়গায় আসছে কিনা। খালি প্রতিষ্ঠানগুলো থেকে টাকা নিয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো থেকে পয়সা নিয়ে গেছে, মার্কেটের বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে গেছে, কিন্তু তার চেহারাটাও দেখতে পারেন নাই। তা উন্নয়নটা কি হবে? উন্নয়ন হয় নাই। এখন উন্নয়ন সবাই মিলে ঘটাতে হয়। আমরা এমপি হলে জামাত ইসলামীর এমপি হবে না, আমরা এমপি হলে আপনারাই এমপি হবেন ইনশাআল্লাহ। এটাই আমাদের থিঙ্কিং। কাজে আমরা সবাই মিলে সেই উন্নয়ন ঘটাবো, নাগরিক সুবিধা বাড়বে। এরপরে আমার ছোট ভাই রাকিব অনেক চমৎকার পরামর্শ দিয়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এগুলোই যখন পড়ানোর সময় এটাই ইতিহাস দেখি যে উপমহাদেশের ইতিহাস, স্পেনীয় সভ্যতার যে ইতিহাস, এখানে 850 বছর মুসলমানরা রাজত্ব করেছে। এই রাজত্ব আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। পলাশীর যেই নবাব সিরাজউদ্দৌলার শাসনের পতনের মাধ্যম দিয়ে মূলত বাংলার মুসলমানদের যেই স্বাধীনতা, এটা কি হয়ে গেছে? সেই স্বাধীনতা ফিরে আসার যে আভাস ডাকসু এবং জাকসু নির্বাচনের মাধ্যম দিয়ে এই যুব সমাজরা দিচ্ছে। এবং যুব সমাজ, বিশেষ করে জেনজি, আপনারা দেখেন যে শ্রীলঙ্কাতে ঘটিয়েছে, বাংলাদেশে ঘটিয়েছে, নেপালে ঘটিয়েছে, ইন্ডিয়াতেও ঘটবে ইনশাআল্লাহ, শুরু হয়ে গেছে। কাজেই আমাকে অনেকেই বলতো যে ভাই, বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র হয় এটা একদিনও টেকবে না। কেন? বলে 3 দিকে ভারত আর আমাদের বঙ্গোপসাগর ছাড়া তো আর কিচ্ছু নেই। আমি বললাম যে তাই, তা আমাদের কি আল্লাহ নাই? আমাদের কি আল্লাহ নাই? অফকোর্স আমাদের জন্য আল্লাহ রয়েছে। 1 নাম্বার বিশ্বাস ওইটা। 2 নাম্বার হচ্ছে ওরা বলে এইগুলো আমাদের অমুকের ইতিহাস দ্বারা তৈরি, আমরা বলবো এটা হচ্ছে মুসলমানদের পৈতৃক সম্পত্তি। এই ভারতবর্ষ কি আপনি দেখেন, ভারতের ভিতরে যত ঐতিহাসিক প্রতিষ্ঠান সব কাদের টাকায় করা। তাহলে এ তো আমার বাপদাদার, আমার 14 গোষ্ঠীর কি সম্পদ। যে এটা ওদের ভয় এখানে। এই জন্যই ডাকসু নির্বাচনের পরে ভারতের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, আলোচনা শুরু হয়ে গেছে, ডাকসু নির্বাচনে জামাত ইসলামী কেমনে আসলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দেয় তারা আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবে, এটুকু মনে রাখেন ইনশাআল্লাহ। কারণ এটাই স্বপ্ন। কারণ এই তরুণরাই আগামী দিনে ডিসি হবে, এসপি হবে, সচিব হবে এবং এই বাংলাদেশ পরিচালনা করবে। খুব বেশি দিন নেই ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী যে একটা সুন্দর সংগঠন, সুশৃঙ্খল সংগঠন, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে না হয় নাই। এখন বাকি কাজ কাদের? আমাদের। এই বাকিটুক যদি আমরা মুরব্বীরা একটু ঠেলে দিই, যুবকরা তো সামনে আছেই, তারা জীবন দান করার জন্য কি রেডি আছে। আমাদের দরকার হচ্ছে তাদেরকে আরেকটু এগিয়ে দেয়া। তাহলে আমাদের সন্তানরা, পরবর্তী প্রজন্ম কি হবে, এখানে বড় উপকার লাভ করবে। 5 বছর হাদিস পড়েছি। আমার উস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। মোটামুটি লেখাপড়ার লাইনে, আলেমদের লাইন বলেন, শিক্ষকদের লাইন বলেন, তারপরে সামাজিক লাইন বলেন, বিভিন্ন প্রফেশনাল লাইন বলেন, সব লাইনেই কিছু যাতায়াত আমার আছে। আমরা তো ঢাকায় বসবাস করতেছি এখন, এবং দীর্ঘদিন থেকে আমরা ঢাকায়, 2005 সাল থেকে আমি ঢাকায় বসবাস করি। তাহলে 2005 সাল থেকে এটা কত বছর হয়ে গেল? 20 বছর ঢাকায় আছি। তো এই 20 বছরের ভিতর দিয়ে ঢাকার মাটি মানুষের সাথে প্রতিটা জায়গায়, পুরো ঢাকা মহানগরীতেই তো আমরা বিচরণ করেছি। তো এই জায়গাটাও আমাদেরকে ওভারকাম করতে হবে। আমরা এই পুরন ঢাকাকে শিক্ষা দীক্ষা দিয়ে অগ্রসর করতে চাই। আমরা পুরন ঢাকাকে মাদক মুক্ত করতে চাই। আমরা পুরন ঢাকার সোয়ারেজ লাইনের পরিবর্তন ঘটাতে চাই। আমরা পুরন ঢাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই। আমরা পুরন ঢাকায় আইটি পার্ক সহ যে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে এই এলাকার মানুষের সমৃদ্ধি করা যায় সেইগুলোর আমরা উন্নয়ন ঘটাতে চাই। এই ঢাকাকে আর ঘিঞ্জি নগর হিসেবে আমরা দেখতে চাই না। সেই জায়গায় আমাদের করণীয় কি, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের প্রশ্ন এবং পরামর্শের আলোকে আমার কথা রাখলাম। সবশেষ কথা এতটুকু, এই যুদ্ধ আমরা তো নেমে গেছি। আমাদের কারোর ব্যক্তির এই সুযোগ নেই যে আমি অমুক জায়গায় প্রার্থী হব, ভাই আপনি আসেন। আমাদের সংগঠন আমাদেরকে ঘোষণা করেছে। এখন এই সংগঠনকে আপনারা ভালোবাসেন না বাসেন না? ভালোবাসেন। আপনাদের সন্তানের বয়সেই আমার বয়স হতে পারে অনেকের, আর অনেকের আমার বড় ভাইয়ের বয়সে আছেন, অনেকে আমার বন্ধুর বয়সে আছেন, আমার নিচেই বয়স মাত্র কয়েকজন আছেন। তো আমি সবাইকে অনুরোধ করব, মানুষ হিসেবে আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। এই কাজ করতে যে আমাদের ত্রুটিগুলো আপনারা সংশোধন করবেন, এবং ইসলামকে বিজয়ী করার জন্য ঢাকা শহরকে যদি আমরা বিজয়ী করতে না পারি, ঢাকার শহরে যদি ইসলামকে প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে 64 জেলা ইসলামকে বিজয়ী করে কিন্তু ইসলাম বিজয় করা যাবে না। রাজধানী থেকে যদি বিজয়ের সূচনা হয়, তাহলে এইটার ঢেউ আশ্রে যে গ্রাম পর্যন্ত পৌঁছে যাবে। গ্রামের ঢেউ রাজধানীতে আনা কি কঠিন না
সহজ, কঠিন। কিন্তু রাজধানীর ঢেউ গ্রামে চলে যাওয়া কি সহজ? আসুন এই পুরন ঢাকার মানুষরা কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে যেন বলতে পারি যে আমরা ঢাকা 6-এর মানুষরা ঐক্যবদ্ধভাবে ঢাকা 6কে ইসলামের ঘাঁটিতে, ইনসাফের ঘাঁটিতে, আদলের ঘাঁটিতে পরিণত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের জান, মাল, সময়, শ্রম, মেধা, যোগ্যতাকে ইনভেস্ট করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন। আমাদের প্রধান অতিথির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে উনিও ওনার মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে থেকেছেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।